কি তিশান ভাই, সামান্য উইশটুকুও তো করলেন না, গিফট কি দিবেন না নাকি? দূর থেকে জেরিন বুঝতে পারছে রাহা নিজের সমস্তটা দিয়ে তিশানের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ভাই বোন কেমিস্ট্রি তৈরি করতে চাচ্ছে। রাহার কথা তিশান মুখ ভেঙচি মেরে বলল। ছ্যাঃ চেয়ে চেয়ে গিফট নিতে আসছে। ছ্যাঃ। তিশানের কথায় রাহা চোখ মুখ কুঁচকে উঠে চলে গেল ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। তিশানের থেকে এর থেকে বেশি কিছু আশা করা নাই ভালো। সবাই ইচ্ছে মতো হইচই করলো। তিশান এক পাশে দাঁড়িয়ে তখনও বাহিরের আকাশ দেখতে ব্যস্ত। তিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে তানিয়া বুঝলো কোনো একটা ব্যাপার আছে, তা না হলে তো আর তিশান এখানে দাঁড়িয়ে থাকে না। তানিয়া তিশানের দিকে তাকিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। কি হয়েছে ভাইয়া? ঘুমোতে যাচ্ছ না কেন? তিশান কিছু না বলে একটু মাথা চুলকাতেই তানিয়া একটু এগিয়ে এসে বলল। কি হয়েছে বলো তো? কোনো সমস্যা? তিশান ফট করেই বলল। বাইরে যাবি? তানিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল। ভাইয়া, জিনে তো দেখি তোমাকে ধরেছে। এই গভীর রাতে যাব বাহিরে? গ্রামের বাড়িতে ভয় ডর লাগে না নাকি? আর যাবই বা কেন? তিশান বিরক্ত হয়ে বলল। দূর যাবি কিনা সেটা বল। তানিয়া নাক কামড়াতে কামড়াতে সবার দিকে তাকালো। রাহাও ততক্ষণে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। রাহা সবাইকে তাড়া দিয়ে বলল। চলো ঘুমোতে গেলাম আমি। তানিয়া তড়িঘড়ি করে এসে বলল। আরে না, ওয়েট। চল সবাই বাহিরে যাব, একটু একটু চন্দ্রবিলাস করতে। রাহা লাফ মেরে খাটে উঠে গিয়ে বলল। চন্দ্রবিলাস নাকি ভূত বিলাস শুনি? আমি যাব না গো, তোমরা যাও। নিশা এক পায়ে রাজি যেতে তাই সে চেঁচিয়ে বলল। হ্যাঁ, আসছে ঢং, তোকে কেউই নিবে না, চল তো। রাহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে বলল। মাফ চাই, আমার ভয় লাগে, তোরা যা, আমি যাব না। আর আমার মা বলে দিয়েছে সন্ধ্যা হলেই যেন বের না হই। আর আর তোরা কি না আসছিস এই গভীর রাতে বের হতে? তানিয়া তিশানের দিকে তাকিয়ে বলল। তাহলে ভাইয়া চলো, আমরাই যাই, রাহা থাকুক। তিশান ভ্রু কুচকে মনে মনে কিছু ভেবে বলল। তানিয়া সবাইকে নিয়ে গেট করে চুপি চুপি বের হয়ে গেল। উঠানে আম গাছ তলায় সবাই গোল হয়ে দাঁড়িয়েছে। এই এক অদ্ভুত অনুভূতি। রাতে নিশ্চুপ আকাশ, চারপাশে ঝিঝি পোকার ঢাক, হিম শীতল করা এক শিহরণ, সবকিছু মিলিয়ে অন্যরকম এক অ্যাডভেঞ্চার। সবাই বের হওয়ার পর তিশানের সন্ধান করার পরেই দেখলো তিশান তাদের সাথে নেই। সবাই একটু ঘাবড়ে যাওয়ার সময় দেখলো তিশান বের হয়ে আসছে, কিন্তু একা না, সাথে রাহা। রাহাকে পাজো কোলে করে নিয়ে আসছে। রাহা হাত পা ছোড়াছড়ি করছে, কিন্তু মুখে কাপড় বাঁধা। দেখে মনে হচ্ছে তাকে নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। তিশান সবার কাছাকাছি এসেই রাহাকে কোল থেকে নামিয়ে দিল। তিশানের এমন জোর করে নিয়ে আসা দেখে রাহা কেমন ভয়ে কুঁকড়ে যাচ্ছে। বারবার কেবল মনে হচ্ছে এটা আবার সেই দুঃস্বপ্ন না তো। রাহাকে নামাতেই তানিয়া বলে উঠল। ভাইয়া, রাহা কেমন জোর জবরদস্তি করে নিয়ে আসার কি দরকার ছিল? তিশান সোজা হয়ে দাঁড়িয়ে বলল। দরকারটাই তো রাহাকে, তোরা এবার চলে গেলেও পারিস। তিশানের কথায় তানিয়া ভ্রু কুচকে বলল। আমরা এখানে আছি, এখানেই থাকবো, তোমরা যা করার আমাদের সামনেই করবে। দেখিস কিন্তু লজ্জা পাস না আবার, তাহলে কিন্তু আমার দোষ নেই। তানিয়া দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে রইল। রাহা দাঁত কিরমির করে তিশানের দিকে তাকিয়ে আছে। মুখ তো বাধা, তাই কিছু বলতেও পারছে না। বাকিরা দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে চাঁদের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কুয়াশা পড়ছে টুপটাপ, হালকা ঠান্ডা। আর এরকম একদল যুবতী দাঁড়িয়ে আছে। তাদের মাঝে একজন যুবক যার দৃষ্টি সম্পূর্ণটাই সামনে জড়সড় হয়ে মুখ বাঁধা যুবতীর দিকে। তিশান আশেপাশে সবার দিকে একটু তাকালো, তারপর ফের রাহার দিকে তাকিয়ে রাহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথা নিচু করে কিছুটা উচ্চ স্বরে প্রথমেই বলল। উপস্থিত সবাইকে সাক্ষী হিসেবে রাখলাম। কথাটা বলেই তিশান একটা ডায়মন্ড রিং বের করে রাহার সামনে ধরে বলল। আজকে তোর জন্মদিন, আমি জন্মদিনের উইশ করতে পারবো না, আমার এটা ইচ্ছে করছে না বলতে। আমার ইচ্ছে করছে বলতে, উইল ইউ ম্যারি মি মাই ডিয়ার তাজ। রাহার ছটপটানি বন্ধ হয়ে গিয়েছে তিশানের কথা শুনে। এতক্ষণ মুখ খোলার জন্য নড়াচড়া করেছিল। তিশানের একটা বাক্য যেটা সমস্ত রাহাকে থামিয়ে দিল। রাহা জানতো এই দিনটা আসবে, তবে বড় জোর ভেবেছিল প্রপোজ করবে, ভালোবাসি বলবে। কিন্তু না, সে এমন কিছু করেনি। রাহা ভীষণ ভয় পাচ্ছে। এমন দিন আসবে জানতো, কিন্তু এমন দিনের জন্য যে প্রিপারেশন নেওয়া হয়নি তার। এখন কি বা বলবে? যদি উল্টোপাল্টা উত্তর দেয় তখন তিশান না আবার কি থেকে কি করে বসে।
রাকে চুপ করে থাকতে দেখে তিশান ফের ডাকলো। রাহা। অমনি নিশা বেশ আনন্দের স্বরে বলে উঠল, আরে আরে দুলা ভাই, আপনি তো দেখি আমার বান্ধবীর মুখ বেঁধে রেখে জবাবের আশা করছেন। এভাবে করলে তো জবাব পাবেন না। নিশার কথায় তিশানের মাথায় আসলো যে রাহার মুখ বেঁধে রেখেছে। তিশান একটু লজ্জা পেয়ে হাসলো। নিশা এসে মুখের বাঁধনটা খুলে দিল। এবার সবার দৃষ্টি রাহার দিকে। তানিয়া সহ সবাই রাহার দিকে তাকিয়ে আছে জবাবের জন্য। চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তিশান অপলক তাকিয়ে আছে রাহার চোখের দিকে। চোখের পলক ফালাচ্ছে না, মনে হয় চোখের পলক ফালতেই যদি রাহা পালিয়ে যায়। রাহা তিশানের চোখের দিকে তাকিয়ে ভয় পেল। এই চোখে স্পষ্ট দেখা যাচ্ছে, আর এই চোখ বলে দিচ্ছে যে রাহা, তুই যদি না বোধক কোনো শব্দ করিস তাহলে আমি সব ধ্বংস করে দেব। কুয়াশায় চারপাশ অন্ধকার হয়ে আসছে। তারাগুলো পালিয়ে গিয়েছে, চাঁদ নিজের আলো গুটিয়ে নিয়েছে। রাহা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এত বড় একটা সিদ্ধান্ত মুহূর্তেই নেওয়া যায় না। প্রচন্ড শীতে রাহার হাঁটু কাঁপছে, ঠোঁট নীল হয়ে আসছে। গায়ে তেমন ভারী কাপড় নেই। তিশান চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। রাহা ঠায় দাঁড়িয়েছিল তখনও। তিশানের উঠে যাওয়া দেখে একটু ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। তিশান রাহার কাছে এসে মুখের বাঁধনটা খুলে দিল। রাহা ভয় মিশ্রিত মুখ নিয়ে তাকালো তিশানের দিকে। তিশান আবার চট থাপ্পড় মারবে কিনা সেটারই ভয় পাচ্ছে রাহা। তিশান এসবের কিছুই করলো না, বরং সবার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। তারপর রাহার সামনে দাঁড়িয়ে সবাই যেন শুনে এমন ভাবেই বলতে লাগলো, আসলে ভুলটা আমারই। রাহা ছোট মানুষ, সে কি করে সিদ্ধান্ত নেবে, তাই না রে রাহা? রাহা কিচ্ছু বলতে পারছে না। তিশানের মতিগতি বোঝা বড় দায়। তিশানের এমন হাসি হাসি মুখ আর হেয়ালি কথাবার্তা শুনলেই রাহার ভয় হয়। মনে হয় এগুলো ঝড়ের পূর্বাভাস। তানিয়া বলল, সেটাই তো ভাইয়া, কিন্তু তুমি যে এমন করবে সেটা তো জানতাম না। তিশান হেসে দিল তানিয়ার কথায়, মাথা চুলকিয়ে বলল, আমি নিজেও তো জানতাম না। মেয়েটা একটু বেশি জ্বালাচ্ছে ইদানি, ঘুমের মধ্যে এসব ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। তাই এবার সংসার পেতে ঝগড়াঝাটি করার ব্যবস্থা করছি। তানিয়া মুখে হাত দিয়ে ঠোঁট টিপে হাসলো তিশানের কথায়। তিশানের কোনো রকম সিদ্ধান্তে তানিয়ার কোনো আপত্তি ছিল না কখনো, আর এখনো নেই। আর তানিয়া আপত্তি করলেই যে তিশান সেটা করবে না, ব্যাপারটা এমনও নয়। তিশান সর্বদা নিজের সিদ্ধান্তে অটল ছিল। তানিয়া কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে বলল, তা ভাইয়া, বিয়ের প্রস্তাব যে দিলে, বউকে খাওয়াবে কি বিয়ে করে? তুমি তো চাকরি বাকরি করো না। তিশান তার বউকে না খাইয়ে রাখবে না সেই চিন্তা করতে হবে না তোকে। কথাটা বলতে বলতেই তিশান রাহার হাতটা টেনে নিল। রাহার হাতের আঙ্গুলে রিংটা পরিয়ে দিতে দিতে বলল, আমি তো তোর গার্ডিয়ান, আমার সিদ্ধান্তই তোর সিদ্ধান্ত। তোকে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেশার নিতে হবে না। আর শোন, ছোটকাল থেকে তোকে ভালো টালো বাসি নাই, তোরা তো আমি দেখতেও পারি না। তুই তো একটা অপরিষ্কার চংলি মেয়ে। সব কথা এক কথা হলো, তুই যেমন হোস যাই হোস না কেন, আমার এখন বিয়ে করতে ইচ্ছে হলো, তাই তোকেই বিয়ে করব। কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ চাইবি না, আর বলে দিলাম। রাহা চুপ করে আছে, কোনো কিছু বুঝে না এমনটা নয়। একটা মেয়ে আর একটা ছেলের ব্যবহারের অনেক কিছু বুঝতে পারে, তেমনি রাহাও বুঝতে পারে তিশানকে। কিন্তু এখন রাহা বিয়ে নিয়ে চাইলেও কিছু বলতে পারবে না। সে কোনো রকম বাহানাও করতে পারবে না। কি বাহানা দিবে? যদি বলে বিয়ে করবে না, তাহলে জিজ্ঞেস করবে কেন করবে না। এই প্রশ্নের জবাব তো রাহার কাছে নেই। কারো সাথে তার আলাদা করে সম্পর্ক নেই যে সে এটার বাহানা দিবে। আর সম্পর্কের কথা আসলে একজনকেই রাহার মনে হয়, যার সাথে কোনো রকম সম্পর্ক হয়নি, হয়তো বা হতো কোনো একদিন, কিন্তু সেটা নিশ্চয়তা তো এখন শূন্য। পড়াশোনার বাহানাও দিতে পারবে না, কারণ রাহা নয় বরং তিশানই রাহাকে ঘাড়ে ধরে পড়াশোনাতে লাগিয়ে রাখবে, এটা রাহা জানে। আর বাকি রইল বাবা মা, তারা তো কখনোই দ্বিমত করবে না। রাহা আর ভাবতে পারলো না কি বা বলবে সে। যদিও তিশান কোনো কিছু বলার জন্য জোর দিচ্ছে না, রাহা আনমনেই বলে ফেললো, তিশান ভাই, এখন বিয়ে করব না আমি। রাহার কথা শুনে তিশান একটু থামলো। একগাল হেসে শান্তভাবে রাহার রিং পরিয়ে দেওয়া হাতটা একটু কাছে টেনে নিয়ে আলতো চুমু দিয়ে বলল, তোর যখন ইচ্ছে করবে তখনই বিয়ে করিস। রাহা বেশ অস্বস্তিতে পড়ে গেল তিশানের কাহিনীতে। তিশান কথাটা শেষ করে চারপাশে তাকালো। সব কয়টা মেয়ে তাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। তিশান মুচকি হেসে রাহার কানের কাছে ফিস ফিস করে বলল, আবার বেশি লেট করিস না, বাচ্চা কাচ্চার একটা ব্যাপার স্যাপার আছে তো। তিশান কথাটা বলেই ঠক ঠক করে কাঁপতে থাকা রাহার গায়ে চাদরটা ভালো করে দিয়ে হাঁটা ধরল রুমের উদ্দেশ্যে। যাওয়ার সময় তানিয়াকে বলে গেল রুমে চলে আসতে।
শেষ রাতে শীতটা একটু বেশিই লাগে কি না? তিশানের কথায় রাহার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে। এসব কথাবার্তাগুলো তিশান দিন দিন একটু বেশি বলে ফেলছে যেন। তিশান চলে যেতেই সবাই এসে রাহার উপর হামলে পড়লো। তানিয়া হেসে হেসে এটা ওটা বলছে, এক একজন এক একটা কথা বলছে। কেউই আবার হাত টেনে রিংটা দেখে সুন্দর হয়েছে বলে প্রশংসা করছে। তানিয়া এক ফাঁকে রাহার কানে কানে বলল, এত ভাবিস না, ভাইয়া তোর বাবার অনুমতি ছাড়া এটা করতে পারেনি। রাহা কোনো রকম মন্তব্যই করছে না। তানিয়া সহ সবাই রুমে চলে আসলো। কাল সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তারা, তাই রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলো। সবাই যে যার মতো শুয়ে পড়লেও রাহা গায়ের চাদরটা টেনে চুপটি করে বসে রইল। এখানের কেউই ঘুমায়নি বলে ঘুম পেয়েছে, কিন্তু রাহা একটু ঘুমিয়ে উঠেছে। আর এত এত চিন্তার মধ্যে এখন ঘুমও আসছে না। রাহা বসে বসে হিসাব মেলাচ্ছে। একজন মেয়ে হিসেবে তাকে বিয়ে করতেই হবে, সেটা বাবা মা যার সাথে বিয়ে দেয় তাকেই করতে হবে। যদি নিজস্ব কোনো সম্পর্ক থাকতো তাহলে না হয় অন্য ব্যাপার ছিল। রাহার এটাও নেই। রাহা আনমনে ভাবলো, ইবরাজ থাকলে হয়তো এখন বিষয়টা অন্যরকম হতো, কিন্তু সে তো নেই। আসবে যে এটাও না। আসলে না হয় অপেক্ষা করা যেত। জিশান অন্য সব সাইড থেকে ছেলে হিসাবে পারফেক্ট, কোনো পাত্রীপক্ষই তাকে রিজেক্ট করবে না যদি না মেয়ের নিজস্ব কোনো সম্পর্ক থাকে। এরকম একটা অবস্থাতে রাহাই বা কিভাবে তাকে রিজেক্ট করে? যদিও বা রাহার সাথে তিশান অন্যরকম ব্যবহার করে, কিন্তু সবসময় কি আর এরকম করবে? এরকম হাজারো চিন্তা ভাবনা করলো রাহা। না, আর চিন্তা করতে পারছে না, অনেক ক্লান্ত লাগছে। যা হবে দেখা যাবে। বাইরে হয়তো ভোলের আরো ফুটে যাবে। রাহা বসা জায়গাটায় হাত পা গুটিয়ে শুয়ে পড়ল। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। আজকে ড্রাইভার নেই, তিশান নিজে ড্রাইভ করছে। সম্পূর্ণ গাড়িতে নিস্তব্ধতা। আসার সময়ে যতটা হইচই করেছিল এখন আর সেটা করছে না। সবাই বিভোর হয়ে ঘুমাচ্ছে, যেন কতকাল ঘুমায়নি তারা। খুব সকালেই রওনা দিয়েছিল সবাই, সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েছে। আসার সময় জামিয়া সবাইকে জড়িয়ে ধরে বলেছে, তোমাদের অনেক মিস করব, তোমরা আবার আসবে কিন্তু। সবাই জামিয়াকে বেশ আদর করে আসছে, সাথে করে নিয়ে আসতো, কিন্তু এখন স্কুল খোলা, তার চাইলেও আসতে পারবে না। সুলতানা মেয়েগুলোকে মিস করবে বলে জানিয়েছে। এবার আর রাহাকে পেছনে বসতে দিল না তিশান। প্রথমে তার সাথে সামনে নিয়ে আসলো বসানোর জন্য। নিশা জোর গলায় বলল, ভাইয়া, আমাদের বান্ধবীটারে আমাদের সাথেই না হয় বসতে দেন এবারের মতো। তিশান এক গাল হেসে বলল, আমার অর্ধেক বিয়ে করা বসে হাতছাড়া করতে মন চাচ্ছে না বান্ধবী। রাহা চোখ কটমট করে তাকিয়ে বলল। অর্ধেক বিয়ে আবার কখন হলো শুনি? তিশান সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, পাত্র রাজি পাত্রী রাজি হলে অর্ধেক বিয়ে তো বলাই যায়, বাকি শুধু কবুল বলাটা। তুই ছেলে, আমি এখনই 3 কবুল বলে দিচ্ছি। রাহা নাক ছিটকে বলল। ফালতু লজিক। আপনি কে 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 বললো আমি রাজি? তিশা রাহার সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য কিছুটা কাছে এসে বেল্ট লাগিয়ে দিয়ে বলল। কি আর বলবে, তোর চোখ বলেছে। তিশান রাহার চোখে তাকিয়েছিল তখনও। রাহা দ্রুত চোখ বন্ধ করে নিল, তারপর বাইরের দিকে তাকিয়ে রইল, যেন পালাতে চাচ্ছে তিশানের থেকে। মনে মনে ভাবছে, সত্যি কি চোখ সম্মতি প্রকাশ করছে নাকি? তিশান ড্রাইভ করতে করতেই বলছিল, আর কত পালিয়ে বাঁচবি? রাহা তিশানের সাথে আর কথা বাড়ালো না, আনমনে নিশ্চুপ হয়ে বাহিরে তাকিয়ে রইল। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। বাহিরের প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে রাহা ঘুমিয়ে পড়েছে সেটা বুঝতে পারেনি। তিশান ড্রাইভ করতে করতে খেয়াল করলো সব কটা মেয়েই ঘুমিয়ে গিয়েছে। রাহাও ঘাড় কাত করে ঘুমিয়ে আছে। তিশান গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে রাখলো। জনমানবহীন নির্জন রাস্তা। গ্রাম থেকে মেন রোডে উঠতেই এই রাস্তাটা পড়ে। দুপাশে বিশাল বিল আর গাছপালা। বিলের শেষ মাথায় মনে হচ্ছে আকাশ হেলে পড়ে গিয়েছে। তিশান ঘুমন্ত রাহার দিকে তাকালো। রাহা বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। বেবি ফেসের কারণে মেয়েটাকে একটু বেশি পিচ্ছি পিচ্ছি লাগে, কিন্তু কথার যে ঝাঁজ! কথাটা ভাবতেই তিশানের হাসি পেল। তিশান মুচকি হেসে রাহার হাতটা আলতো করে টেনে নিজের হাতের মুঠোতে নিল। তিশানের ইচ্ছে করছে ঠিক এভাবেই অনেকটা সময় কাটাতে, কিন্তু রাস্তায় তো সেটা সম্ভব না। বাসায় পৌঁছাতে হবে। তিশান রাহাকে টেনে এনে মাথাটা নিজের হাঁটুতে রেখে রাহার পা দুটো সোজা করে মেলে দিলে শুইয়ে দিল। গায়ের চাদরটা রাহার শরীরে দিতেই রাহা চাদর সহ গুটি সুটি মেরে গাড়ির সিটকে বিছানা আর তিশানের হাঁটুকে বালিশ মনে করে আরামে ঘুম দিল। তিশান যথাসম্ভব সতর্কতার সাথে বাকিটা রাস্তা ড্রাইভ করতে লাগলো।
খুব আদরের বিষয়বস্তুগুলো একটু বেশি নড়বড়ে আর এদিক সেদিক হয়ে যায়। এই যেমন রাহা, বাবা মার একটা মাত্র মেয়ে, বেশ সাধনার এই সন্তান। মুনতাহারার বাবা উচ্চবিত্ত ছিল। বড় মেয়ে রোকেয়া বেগম মানে তিশানের মায়ের বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে। উনি যখন ক্লাস 9-এ পড়াশোনা করেছেন তখনই বিয়ে হয়ে গিয়েছিল। তিশানের বাবা বেশ কাঠখোট্টা স্বভাবের মানুষ বিধায় রোকেয়া বেগম অনেক চেষ্টা করেও এসএসসি দেওয়ার পর আর পড়াশোনা করতে পারেননি। এরপর সংসারে মনোযোগী হয়েছেন তিনি। কিন্তু এদিকে ছোট্ট মেয়ে মুনতাহারা ছিল উচ্চবিলাসী বাবার উচ্চবিলাসী মেয়ে। তার মধ্যে ছিল আধুনিকতার ছোঁয়া। বড় বোনকে বিয়ে দিয়ে দিতে পারলেও তাকে দিতে পারেনি। মুনতাহারা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ঠিক তখন শরীফুল ইসলাম মুনতাহারাকে পছন্দ করে বিয়ে করে নেন। মুনতাহারা বিয়ে হয়ে যাওয়ার পর ইন্টার লেভেল শেষ করে ইচ্ছে করে আর পড়াশোনা করেনি। তখনকার দিনে এটাই বা কম কিসের। শরীফুল ইসলাম মুনতাহারাকে অনেক ভালোবাসলেও শরীফুলের মা মুনতাহারাকে তেমন পছন্দ করতেন না। বিয়ের 5 বছর পর যখন মুনতাহারার কোনো সন্তান হচ্ছিল না, তখন যেন শরীফুলের মা একটু বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে দেন। হাজারো ডাক্তার, কবিরাজ, হেকিম দেখিয়ে সব শেষে তাদের উছিলায় আল্লাহ মুনতাহারাকে এই মেয়েটাকে দেয়। এই সেই মেয়ে যাকে মুনতাহারা এত সাধনার পর পেয়েছে। এই সন্তান তো আদরের হবেই। মুনতাহারা মেয়েকে সব সময় চোখে হারায়। মেয়ের সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু মেয়েটাকে নিয়ে সেই ছোট কাল থেকে মুনতাহারা ভুগছেন। মেয়েটার একটার পর একটা অসুখ বিসুখ লেগেই থাকে। এই যে এখন বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এসে বিছানায় যে পড়েছে আর খবর নেই। মুনতাহারা মেয়ে ক্লান্ত ভেবে রেস্ট নিতে দিচ্ছিল, অথচ গায়ে হাত রেখে দেখে তাপমাত্রা অত্যাধিক বেড়ে আছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই হলো সমস্যা। 19 থেকে 20 হলেই জ্বর টর বাঁধিয়ে বসে থাকে মেয়ে। এরকম হাজারো কিছু গুনগুন করে পায়তারা করছে মুনতাহারা। ঠিক তখনই রাহা বসে যাওয়া কণ্ঠে মিনমিনিয়ে বলল, তুমিও না আম্মু, যেরকম করছো মনে হয় আমি জ্বরকে ইচ্ছে করে নিয়ে এসে বলি আমার শরীরে বাসা বাঁধতে। মুনতাহারা এক টুকরো কাপড় পানিতে ভিজিয়ে রাহার কপালে দিতে দিতে বলল, এই, একদম চুপ থাক। তোর যন্ত্রণায় আমার অর্ধেক আয়ু কমে যাচ্ছে। রাহা চুপ করলো না, বরং গলা বাড়িয়ে বলল, এই জন্যই তো বলি আমি এতই যন্ত্রণা দিচ্ছি যে তোমরা অসহ্য হয়ে বিয়ে দিয়ে ভাঙিয়ে দিচ্ছ আমাকে। রাহার কথাটা বুঝতে মুনতাহারার অসুবিধে হলো না। শরীফুল তাকে ফোনে বলেছে সবকিছু। এই জন্মদিনে নাকি তিশান রাহাকে রিং পরাতে চাচ্ছিল। শরীফুলকে ব্যাপারটা তিশান জানায়। শরীফুল না করতে পারেনি। আর না করবেই বা কেন? শরীফুল মুনতাহারা দুজনেই চায় তাদের একটা মাত্র মেয়ে তাদের কাছেই থাকুক। অন্য কোথাও বিয়ে দিলে তো আর এই সুযোগটা পাওয়া যাবে না। শেষ বয়সে রাহা তিশান দুজনেই তাদেরকে দেখবে, এই রকমটাই তারা আশাবাদী। মেয়েও চোখের সামনে থাকলো। রাহার কথায় মুনতাহারা এসব ভাবতেই রাহার হাতের আঙুলের দিকে নজর গেল। রাহাকে কিছু না বলে আঙুল টেনে রিংটা দেখে মুচকি হেসে বলল, বেশ সুন্দর হয়েছে তো। মায়ের কথায় রাহা হাতটা ঝাটকা মেরে সরিয়ে নিয়ে বলল, ছাড়ো, সব জানো তোমরা। তাহলে তোমরাই তিশান ভাইকে এত মাথায় তুলেছ, তা না হলে এভাবে মাথায় উঠে নাচতে পারতো না সে। মুনতাহারা কঠোর গলায় বলল, তোর কোনো সমস্যা আছে বিয়েতে? তুই রাজি না তবে? রাহা আর কিচ্ছু বলল না। গায়ের কম্বলটা ভালো করে টেনে চুপটি করে শুয়ে রইল। বেশ কিছু সময় পর মুনতাহারার ফোনে কল আসলো। মুনতাহারা রাহার মাথার পাশে বসেছিল। কল দিয়েছে তিশান। মুনতাহারার সাথে তিশানের সম্পর্কটাও অনেকটা ক্লোজ। তিশান ফোনটা কানে তুলে নিয়েই বলল, বলো কি, কখন থেকে জ্বর? এতক্ষণে বলছো তুমি? মুনতাহারা হেসে দিল। সালামের জবাব দিয়ে বলল, আরে যাক, অবশেষে ছেলে পেলাম। ছেলের মুখে মা ডাক শোনার অপেক্ষা ফুরালো তবে। অপর পাশে তিশানও হাসলো। তিশান ওই বাড়ির অবস্থা জানালো। হুট করেই তানিয়াকে বাবার আনা পাত্রপক্ষ দেখতে এসেছে। তানিয়া এতে বেশ রেগে আছে। তার ধারণা তিশান বিয়ে করবে বলে বোনকে তাড়ানোর ব্যবস্থা করছে। কিন্তু তিশান বোঝাচ্ছে যে বিয়ে তিশান দেখায়নি, বরং বাবা দেখাচ্ছে। কিন্তু তানিয়া তিশানকে রাগের মাথায় দোষ দিচ্ছে। এখন একবার মুনতাহারাকে ওই বাসায় যেতে হবে। রোকেয়া বেগমও বোনের সাথে একটু বুঝ পরামর্শ করার দরকার আছে, তাই মুনতাহারাকে ডেকে পাঠিয়েছে। তিশানের কথা শেষ হতে না হতে মুনতাহারা তিশানকে থামিয়ে দিয়ে বলল, আরে আমি এখন কিভাবে যাব? রাহার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তিশান আঁতকে উঠে বলল। মুনতাহারা শান্ত কণ্ঠে বলল, বাসায় যা ছিল খাইয়ে দিয়েছি।
তোদের ওখানে সমস্যা শুনতেছি, আমার সমস্যার বলার সুযোগ আছে? তিশান বিড়বিড় করে বলল। এটাই বড় সমস্যা, আমার নিজস্ব সমস্যা। তানিয়া কেঁদে কেটে একাকার, নাক মুখ ফুলিয়ে বসে আছে। সে বিয়ে করবে না এটাই হচ্ছে কারণ। মুনতাহারা তানিয়ার পাশে বসে ফিস ফিস করে জিজ্ঞেস করলো। তানিয়া প্রচন্ড রাগে চিৎকার করে বলল। সম্পর্ক ছিল এক গোলামের পোলার লগে। সে কয়েক মাস আগে আমাকে রেখে আরেকজনকে বিয়ে করে ফেলেছে। কথাটা বলেই তানিয়া নাকে কান্না শুরু করলো। মুনতাহারা প্রচুর হাসতে শুরু করলো তানিয়ার কথায়, যেন তানিয়া কোনো জোকস বলেছে। আন্টির এমন হাসিতে তানিয়া চোখ উল্টে তাকিয়ে বলল। আন্টি তুমি হাসছো? মুনতাহারা বহু কষ্টে হাসি থামিয়ে বলল। হাসবো না তো কি তোর মতো কাঁদবো? তোর কি মাথায় ঘিলু বলতে কিছু নেই? তারপর তানিয়ার মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল। এই, তুই আমার সহজ সরল আপার পেটে জন্ম নিচ্ছিস সত্যি? কোনো পোলা তোকে রেখে বিয়ে করে কোন পোলা তোকে রেখে বিয়ে করে ফেললো, আর তুই কিনা বিয়ের কথা শুনে কান্না করতেছিস? সে বিয়ে করে ফেলছে, তুই এখন তার আশায় থাকিস কিভাবে? সতীনের ঘর করতে মন চাচ্ছে নাকি? তানিয়া চেঁচিয়ে বলল। আন্টি হয়েছে তো, থামো। থামতে বলেছি। সেই পোলা বিয়ে করে ফেলছে, তোরও উচিত বিয়ে করে 4-5টা বাচ্চা কাচ্চা সমেত তাকে দেখিয়ে দেওয়া। তানিয়া কান্নাকাটি বন্ধ করে চোখ উল্টে মুনতাহারার দিকে তাকিয়ে রইল। মুনতাহারার তাতে কোনো ভাবান্ত নেই, সে তার কথায় অটুট। তানিয়া চোখ মুখ কুঁচকে বলল। হয়েছে, বাদ দাও তো। রাহার শরীর কেমন আছে সেটা বলো। মুনতাহারা আয়েশ করে বসে বলল। সে আমি কি করে জানবো? রাহা তো বাসায় আর আমি তোদের এখানে। তিশানকে ফোন করলে জানতে পারবি। তানিয়া বড় বড় চোখ করে মুনতাহারার দিকে তাকিয়ে বলল। ভাইয়া তোমাদের বাসায়? মুনতাহারা মুখে কিছু না বলে ফোনটা বের করে তিশানের নাম্বার ডায়াল করে তানিয়ার কাছে দিতে দিতে বলল। তোর কি মনে হয় আমি আবার অসুস্থ মেয়েটাকে বাসায় একা রেখে আসবো তোকে বিয়েতে রাজি করাতে? আসছে বিয়েতে রাজি করাতে। তানিয়া বিড়বিড় করে কথাটা বলে মুখ ভেঙচি কেটে ফোনটা হাতে নিতে তিশান কল রিসিভ করলো। তানিয়া উচ্চ স্বরে বলল। কি ব্যাপার ভাইয়া, তুমি কোথায়? তিশান আয়েশ করে বলল। খুব তো নাকে কাঁদছিলি, তোকে নাকি তাড়ানোর ব্যবস্থা করছি আমি। নে, আমি নিজেই চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তুই তোর জামাইকে নিয়ে তোর জামাইয়ের শ্বশুর বাড়িতে থাক। কথাটা বলেই তিশান হাসতে হাসতে ফোনটা কেটে দিল। তানিয়া ফোন হাতে নিয়ে ইচ্ছে মতো চেঁচালো আর তার মা আর আন্টির সাথে। তারা এক কান দিয়ে নিল, অন্য কান দিয়ে বের করে দিল। বোঝা যাচ্ছে তানিয়ার মুড সুইং হচ্ছে এখন বেশি। কম্বল পেঁচিয়ে শুয়ে আছে রাহা। তিশান রুমে ঢুকে রাহাকে উচ্চ স্বরে ডেকে নিল। প্রথমে এটা জাস্ট ডাকার জন্য ডাকা, রাহাকে জানান দেওয়া যে সে আসছে। তা না হলে দেখা যাবে রাহাকে কাছে গিয়ে হঠাৎ ডাকলে জ্বরের তারে ভয় পেয়ে মেয়েটা ব্রেনে আঘাত পেতে পারে। এমনিতেই রোগের শেষ নেই। রাহা ঘুমায়নি, প্রচন্ড জ্বরে চোখে ঘুম আসছে না, চোখ জ্বলছে, লাল হয়ে গিয়েছে বোধহয় অনেকটা। মুনতাহারার বলা সব কথা শুনেছে রাহা, তাই বুঝতে পারলো যে মা খালামণিদের বাসায় গিয়েছে আর তিশান এখানে এসেছে। তিশানের ডাক শুনেছে কিন্তু জবাব দিতে ইচ্ছে করছে না। তিশানও হয়তো জবাবের আশাই নেই। তিশান এখনো রাহা রুমে আসেনি, কিচেনে কিছু করছে মনে হচ্ছে। একটু পর রুমে ঢুকেই রার মাথার পাশে বসলো, কপালে ভিজিয়ে রাখা কাপড়টা উল্টিয়ে দিতে দিতে বলল। বিয়ের কথা শুনেই জ্বর বাঁধিয়ে দিলি? বিয়ে হলে যে কি হবে তোর? রাহা নিলিপ্ত কণ্ঠে বলল। মরেই যাব। তিশান কিঞ্চিত কেঁপে উঠল রাহার কথায়। কথাটা একেবারে কলিজাতে লেগেছে তিশানের, কিন্তু কিছু বলতে ইচ্ছে করলো না। কাপড়টা চেঞ্জ করে দিয়ে সাথে করে নিয়ে আসা হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। রাহা নিজেও চুপ করে আছে। রাহাকে ফের শুয়ে দিয়ে তিশান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। চলে যাব? আসতে বললো কে? আমি এসেছি, কেউ তো বলেনি। তাহলে চলে যাওয়ার জন্য অনুমতি চাওয়ার কি দরকার? তার মানে থেকে যেতে বলছিস? না বলে থাকবেন না বুঝি? তিশান চুপ করে রইল, কিছু বলছে না। রাহা দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। তিশানের চোখে চোখ রেখে ঝগড়াঝাটি করা হয়েছে, কিন্তু কখনো তিশানের চোখে চোখ রেখে তুমুল প্রেম আলাপ হয়নি। রাহা ভয় পায় তিশানের চোখে চোখ রাখতে। রাহা মনে মনে ভাবে, তিশান ভাই, আমি আপনার চোখে চোখ রাখতে ভয় পাই। আমি রাখবো কিভাবে আপনার চোখে চোখ? আমি একজনের চোখে চোখ রেখেছিলাম, তারপর সে আমার
চোখে তার সর্বনাশ দেখেছিল। সত্যি তার সর্বনাশ হয়েছে। আমি জানি না কেন, কোনো অজানা এক কারণে সেই মানুষটার মৃত্যুর জন্য আমার নিজেকেই দায়ী মনে হয়। সেই একই ভুল আমি বারবার করতে চাই না। আমার মনে ভয়, যদি আবার আপনার সাথে কিছু হয় এমন। রাহার ভাবনার মধ্যে তিশান ডেকে বলল, রাহা, তুই কি কাউকে ভালোবাসিস? আচমকা তিশানের এমন প্রশ্নে রাহা সত্যি অপ্রস্তুত হলো। তিশানের সাথে এমন আলাপ আগে কখনো হয়নি। রাহা বুঝতে পারলো হয়তো এসব আলাপ এখন প্রায় সময় তিশানের সাথে করতে হবে, পরিস্থিতি তাকে করাবে। তিশান জানতে চাচ্ছে রাহা কাউকে ভালোবাসে কিনা। রাহা কিছু সময় দম আটকে রাখলো, তারপর চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে দম ছাড়লো, কিন্তু তিশানকে জবাব দিল না। তিশান ফের কিছুটা এগিয়ে এসে বলল, রাহা, তুই কি কান্না করছিস? রাহা মাথা নাড়িয়ে বলল, না, জ্বরের কারণে চোখ জ্বলছে তিশান ভাই। তিশান রাহার কথা মানলো কি না বোঝা গেল না, কিন্তু সত্যি দেখলো চোখ দুটো লাল টুকটুকে হয়ে যাচ্ছে। তিশান রাহার চোখ ঠান্ডা পানি দিয়ে মুছে দিল। এতে রাহা কিছুটা শান্তি পেল মনে হচ্ছে, জ্বালাটা কমেছে মনে হয়। রাহা চুপটি করে শুয়ে আছে। তিশান কিছু বলবে বুঝতে পারলো, কিন্তু বলছে না। রাহা অভয় দিয়ে বলল, কিছু বলবেন? তিশান 2 হাত গুটিয়ে বসে আছে। 2 সেকেন্ড চুপ থেকে অসহায় কণ্ঠে বলল, আমাকে বিয়ে করলে সত্যি তুই মরে যাবি? রাহার বলা তখনের কথাটা নিয়ে পড়ে আছে তিশান। তিশানের কথায় রাহা উচ্চ স্বরে হেসে দিল, কেন জানি হাসি পেল। রাহার হাসি দেখে তিশান থেমে গেল, রাহাকে হাসতে দিল। রাহা হাসি থামিয়ে বলল, আপনিও তো মরতে পারেন, বলা তো যায় না। তিশান থমকালো, এ কেমন কথা? রাহা একবার নিজের মরার কথা বলল, আবার তিশানের মরার কথা বলছে। বিয়ের সাথে মরার কথা আসছে কেন? তিশান বুঝতে পারল না রাহার কথার মানে, তবে এটা বুঝে নিল রাহা জ্বরের ঘোরে আবোল তাবোল বলছে। কোলাহল থেকে কিছুটা দূরে একটা লেকের সামনে গাড়িতে বসে আছে রাহা। পাশের সিটে তানিয়া মোবাইলে পূর্ণ করে কথা বলছে অনর্গল। বেশ অনেকটা সময় এভাবে চুপচাপ বসে থেকে বিরক্ত হয়ে গেল রাহা। বিরক্তি প্রকাশ করে রাহা বিড়বিড় করে বলল, এতদিন বিয়েতে রাজি হচ্ছি না, আর এখন ফোনেই কি প্রেম? 1 সেকেন্ডের জন্যও ফোনটা কান থেকে নামাচ্ছে না। তানিয়া কথা বলছে তার হবু হাজবেন্ড রিয়াদের সাথে। বিয়ের তারিখ ঠিক হয়েছে, আগামী শুক্রবার তাদের বিয়ে। আজ রবিবার। রাহা, তিশান আর তানিয়া সহ ওরা আসছে শপিং মলে। রাহার জ্বর এখন নেই তেমন, কিন্তু শরীরে দুর্বলতা কাটেনি সম্পূর্ণ। তাও তিশান রাহাকে জোর করে নিয়ে আসছে বাহিরে। এখন শপিং করা শেষ হলেও তিশান ওদেরকে গাড়িতে বসিয়ে কোথাও গিয়েছে, কিন্তু আসার কোনো নাম গন্ধ নেই। রিয়াদ যথেষ্ট ভদ্রলোক, সে দেখতে শুনতে বেশ স্মার্ট আর একজন লয়াল মানুষ, যে কারণে তানিয়া আর বিয়েতে অমত করতে পারলো না। শেষমেশ রাজি হতেই হলো, বিয়ে তো করতেই হবে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তানিয়া আর রিয়াদ সর্বক্ষণ ফোনে লেগে আছে। ইতিমধ্যে তিশান দ্রুত পায়ে হেঁটে আসতেই রাহা চেঁচিয়ে বলল, তোকে ছাড়া সংসার পাতি কিভাবে গাধি? তিশানের কথায় রাহা আরো বিরক্ত হলো। একে তো দেরি করেছে, তার উপর আবার গাধি বলা হচ্ছে। রাহা রাগে দাঁত কিরমির করতে তিশান গাড়িতে বসে রাহাকে শান্ত করার জন্য রাহার সামনে আইসক্রিম এগিয়ে দিল। তিশান রাহাকে আইসক্রিম এনে দিল, তাও কিনা রাহার জ্বরের সময়। রাহা অবাক চোখে তাকাতেই তিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এত অবাক হওয়ার কিচ্ছু নেই। লেট করেছি বলে গাল ফুলিয়ে রাখবি তো জানি, তাই ঘুষ হিসেবে এনেছি। রাহা এবার আর তিশানকে পাত্তা দিল না। তিশানের হাত থেকে খপ করে আইসক্রিমটা নিয়ে খেতে লাগলো। তিশান হাতের সাহায্যে কপালের চুলগুলো সরিয়ে আর চোখে তাকিয়ে গাড়ি ছাড়লো। রাহাকে আইসক্রিম খেতে দেখেই তানিয়া ফোনটা উল্টো হাতে ধরে তাকালো। রাহা মুখ ভেঙচি মেরে বলল, একদম নজর দিবা না। তুমি তোমার প্রেমিক জামাইয়ের সাথে ভালোবাসাবাসি করো। মুনতাহারা আর রাহা চলে এসেছে তিশানদের বাসায়। বিয়ে উপলক্ষেই এত তাড়াতাড়ি চলে আসা। বিয়ে হবে খুব সাদামাটা ভাবে, তাই এত আয়োজন নেই। তাই তার কারণ হলো তিশান চায় না এত উড়াধুরা কিছু করতে। তিশানের এমন সিদ্ধান্তে তানিয়া গাল ফুলিয়ে বলল, এটা ঠিক না ভাইয়া, তোমার একটা মাত্র বোন, কই তুমি অনেক আয়োজন করবা তা না, নিজের বিয়েতে তো দেখবো ঠিকই অনেক অনেক আয়োজন করবা। তিশান হাতের কাজটা শেষ করে শার্টের বোতাম খুলে বসতে বসতে বলল, একজন হুজুর ডেকে 3 কবুল বলেই রাহাকে নিয়ে আসবো আমার বাড়িতে। এর চেয়ে কম কিছু থাকলে সেটাই করতাম।
উপস্থিত সবাই তিশানের দিকে দৃষ্টি দিল। একপাশে রাহা গাঁদা ফুলের ডালা নিয়ে পাপড়ি খুলছিল। তিশানের এমন কথায় লজ্জা আর রাগে মুখ লাল হয়ে গেল। রাগী দৃষ্টিতে তিশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, অসভ্য লোক, কখন কোথায় কি বলতে হয় সেটা দিন দিন গিলে খাচ্ছেন আপনি। রাহার রাগী দৃষ্টি তিশানের চোখে পড়ল। তিশান দুষ্টুমিটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য রাহার চোখে চোখ রেখে চোখ টিপ মেরে মন তাহারার দিকে তাকিয়ে বলল,